তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস। ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে, নাহিদ ইসলাম। গুপ্ত হামলায় পলাতক শক্তি, আরও কঠিন পরিকল্পনা আছে তাদের, প্রধান উপদেষ্টা। পরাজয়ের প্রতিশোধ নিতেই ১৯৭১ সালে আমাদের সহযোগিতা করেছিল ভারত, গোলাম পরোয়ার। তরুণদের রক্ষা করলেই দেশ রক্ষা পাবে, ভোটের অধিকার কেউ কাটতে পারবে না। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপি। প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। এই বাড়ির পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর বিকেলে গুলশানের ৯০ নম্বর সড়কে ১০/সির নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ২৫ তারিখ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে নেতাকর্মীরা সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন। বিএনপির একটি সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার আগে লন্ডন চলে যাবেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতার অপেক্ষায় আছে দেশবাসী। সেদিন দলের সর্বস্তরের নেতাকর্মীরা সড়কে দুই পাশে শৃঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবে। আমরা সেই প্রস্তুতির কাজ করছি। গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভা হয়। এতে তারেক রহমানকে কিভাবে অভ্যর্থনা দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের বাসভবন ঠিক করা হয়েছে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসাটি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়। চলতি বছরের ৫ জুন এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু। ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে, নাহিদ ইসলাম। ভোটের রাজনীতি ও জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আগ্রাসন বিরোধী পদযাত্রা পরবর্তী সমাবেশে নাহিদ ইসলাম কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে আজ বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ। এখানে আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করা তাদের সহযোগীরা বাদে বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি সহ বাকি সব দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে রাজনীতি করে। ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর যে রাজনীতি গত ৫৪ বছর হয়েছে, সেই রাজনীতি থেকে বের হয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলামও আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ। যারা এগুলোকে বিভক্ত করতে চায় তারাই ফ্যাসিবাদ কায়েম করতে চায়, জাতিকে বিভক্ত করতে চায়। এনসিপি আধিপত্যবাদ বিরোধী লড়াই শুরু করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আজকে ১৬ ডিসেম্বর আমরা আগ্রাসন বিরোধী যাত্রা করেছি। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বরও আগ্রাসন বিরোধী কর্মসূচি পালিত হয়েছিল। সেই লড়াই আমরা শুরু করেছিলাম ৭১ সালের মধ্যেই। মেজর জলিলরা সেই লড়াই শুরু করেছিলেন, আমরা সেই লড়াইকে ধারণ করি। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারিনি। বাংলাদেশে একটি তাবেদারি রাষ্ট্র, তাবেদারি সরকার বারবার কায়েম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ। ফলে আমাদের লড়াই কখনো শেষ হয়ে যায়নি। শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবুল হাশিম ও যোগেন মণ্ডল। এনসিপির পদযাত্রার সম্মুখ সারিতে নেতাদের হাতে এই ৫ নেতার ছবি ছিল। এ সম্পর্কে নাহিদ বলেন, এই ৫ নেতা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করেছেন সেটাকে তারা ধারণ করেন। গুপ্ত হামলায় পলাতক শক্তি, আরও কঠিন পরিকল্পনা আছে তাদের,
প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, পলাতক পরাজিত শক্তি বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানের বড় বাধা। তাই নির্বাচনের আগে সহিংসতা ও চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্য নির্বাচনের আগে ফিরে আসা নিশ্চিত করতে চায়। চোরাগোপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ কথা বলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণ বিটিভি, বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি বলেন, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন। ওসমান হাদিকে গুলি করার ঘটনা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে অধ্যাপক ইউনুস বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ছড়িয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেরোরিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব, তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। পরাজয়ের প্রতিশোধ নিতেই ১৯৭১ সালে আমাদের সহযোগিতা করেছিল ভারত। গোলাম পরোয়ার। পাকিস্তানের কাছে ১৯৬৫ সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জামাত আয়োজিত ম্যারাথন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, ভারত আমাদের স্বাধীনতার জন্য নয়, বরং পাকিস্তানের সঙ্গে ১৯৬৫ সালের যুদ্ধে লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নিতে আমাদের সহযোগিতা করেছিল। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি না দিয়ে আওয়ামী বাকশালীদের মাধ্যমে দেশকে করদ রাজ্যে পরিণত করার পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। তবে আগস্ট বিপ্লবের মাধ্যমে সেই অবস্থার অবসান হয়েছে। তিনি আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনী আমাদের উপর চালানো জুলুম নির্যাতনের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছিল, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদী মনোভাব এবং তাদের দেশীয় সহযোগিতার কারণে আমরা বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারিনি এবং স্বাধীনতাও পুরোপুরি সুরক্ষিত হয়নি। পাকবাহিনীর আত্মসমর্পণ প্রসঙ্গে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হল পাকবাহিনী সেদিন আমাদের কাছে নয়, বরং ভারতীয় সেনা কর্মকর্তা জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল। মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক জেনারেল জি ওসমানী কেন সেদিন উপস্থিত ছিলেন না, সে প্রশ্নের আজও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এ কারণেই ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে, যা মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর। তরুণদের রক্ষা করলেই দেশ রক্ষা পাবে, ভোটের অধিকার কেউ কাটতে পারবে না। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। তিনি জানিয়েছেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এই নির্বাচন ও গণভোটকে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণে তিনি নির্বাচন, জুলাই জাতীয় সনদ, বিচার ব্যবস্থা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ড. মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রণীত জুলাই জাতীয় সনদ নাগরিকদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী সংসদ নির্বাচনের দিনই এই সনদের ওপর গণভোট আয়োজন করা হবে। জনগণ হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে বা বিপক্ষে তাদের মতামত জানাবেন। ভোটের ফলাফলের ওপরই নির্ভর করবে নতুন বাংলাদেশের চরিত্র,
কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন যে সরকার একটি উৎসব মুখর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভোটারদের আহ্বান জানান, ভোটকে কেবল আনুষ্ঠানিকতা মনে না করে নতুন রাষ্ট্র বিনির্মাণে নিজেদের মালিকানা প্রতিষ্ঠার সুযোগ হিসেবে গ্রহণ করতে। যারা ভোট ডাকাতি বা বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে তিনি দেশবাসীকে সজাগ থাকার নির্দেশ দেন। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র জনতার উপর নির্বিচার হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা হিসেবে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে বেশ কিছু পুরনো আইন সংশোধন ও নতুন আইন প্রণয়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।